নমস্কার, বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। নিদান দিলেন সরকার, আবার লকডাউনের দিনগুলো বদলে গেল নিমেষে। আমরা বাংলার বার্তায় আজকে সেই ঘোষণা দিয়ে শুরু করছি। যে দিনগুলো সরকার ঘোষণা করেছিল 5, 8, 16, 17, 23, 24, 31, সেইটা বদলে গিয়ে হয়ে গেল 5, 8 থাকলো, 16, 17 বদল হলো 20, 21, 23, 24 বদল হলো 27, 28, 31টা 31ই থাকলো। অর্থাৎ আবার লকডাউনের দিনগুলো বদলে গেল। রসিকতা করে কেউ কেউ বলছেন এই আতঙ্কের মধ্যেও যে যদি আগাম ঘোষণা করে দেওয়া হয় তাহলে করোনা ভাইরাস যদি জেনে যায় তাহলে তারা পালিয়ে যাবে, সেই সময়টা পালিয়ে যাবে, ফলে জানান দেওয়ার কি প্রয়োজন? রসিকতার সময় এটা নয়, এটা আতঙ্কের সময়, বড্ড যন্ত্রণার সময়। একের পর এক সহনাগরিককে আমরা হারাচ্ছি। 49 জন মানুষ গতকাল বাংলায় মারা গেছেন। সেই সময় দাঁড়িয়ে রসিকতার কোনো সময় নেই। কিন্তু আমাদের প্রশ্নটা অন্য জায়গায়। এই ছেলে খেলাটা সরকার কেন করছে? আজকে একটা তারিখ, কালকে একটা তারিখ, পরশু একটা তারিখ, তরশু একটা তারিখ। আসলে সরকারটাই এইভাবে চলছে। একটা অনলাইন সরকার, একটা সিভিক সরকার। আজকে যা ভাবছে কালকে পাল্টে যাচ্ছে, কালকে যা ভাবছে পরশু পাল্টে যাচ্ছে। মুখ্যমন্ত্রী 21শে জুলাই যে ভাষণ দিচ্ছেন, যে তথ্য দিচ্ছেন, 27শে জুলাই প্রধানমন্ত্রীর কাছে সেই তারিখটা, সেই তথ্যটা, মানে সংখ্যাটা বদলে যাচ্ছে। প্রত্যেকটা মিনিটে মিনিটে একটা কিরকম অস্থিরতা, 21শে চলে যাওয়ার অস্থিরতা। আমরা নাম দিয়েছি এটা 21শে চলে যাওয়ার অস্থিরতা। মুখ্যমন্ত্রীর মস্তিষ্কে কাজ করছে, সরকারের মস্তিষ্কে কাজ করছে, এবং ওই প্রশাসনের আমলাদের মধ্যে গুটি কয়েক আমলা তো সরকারটা চালাচ্ছে, ফলে তাদের মস্তিষ্কে কাজ করছে। কিন্তু আমরা কিছুতেই বুঝতে পারছি না সরকারটা চালাচ্ছেন কে? মুখ্যমন্ত্রী, না সরকারটা চালাচ্ছে প্রশান্ত কিশোর, নাকি সরকারটা চালাচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায় কিংবা রাজীব সিনহা, কিংবা সরকারটা চালাচ্ছেন হয়তো ববি হাকিম কিংবা কোনো এক যুবরাজ? আমরা বুঝতে পারছি না। কিন্তু আমরা যেটা বুঝতে পারছি যে সরকারটা আদতে চলছে না। গভর্নেন্স বলে এ রাজ্যে কিছু নেই। কেন বলছি জানেন? একটা যুক্তি দিয়ে বলি। এ রাজ্যে অনুব্রত মণ্ডল বলে এক ভদ্রলোক আছেন, জানেন, যার মাথায় অক্সিজেন কম হয়েছিল বলে মুখ্যমন্ত্রী হয়তো তার একটা জাস্টিফিকেশন দিয়েছিলেন যে ভুলভাল কথা বলে কেন, যে না অনুব্রতর মাথায় অক্সিজেনটা কম যায়। কিন্তু আমরা বিশ্বাস করি না। সেই অনুব্রত মণ্ডলকে 10 জন না 12 জন না 20 জন কমান্ডো দিয়ে ঘিরে রাখেন প্রত্যেকটা মিনিটে। সেই অনুব্রত মণ্ডল বীরভূম জেলাটার প্রশাসনটা তিনি চালান। সেখানে পুলিশ সুপার, ডিএম, এসপি কারুর কথাতে প্রশাসনটা চলে না। এটা বারবার প্রমাণিত হয়েছে, নতুন করে বলার কিছু নেই। একটা ছোট্ট প্রমাণ দিই। বীরভূম জেলায় কবে কবে লকডাউন হবে সাম্প্রতিককালে এই অনুব্রত মণ্ডল অন এয়ার ক্যামেরার সামনে ঘোষণা করেছেন। ভাবতে পারেন, তিনি সরকারে কেউ নেই, তিনি পার্টির জেলা সভাপতি। পার্টির জেলা সভাপতি ঘোষণা করছেন যে বীরভূমে কবে কবে লকডাউন হবে। আসুন শুনুন অনুব্রত মণ্ডল সেদিনকে কি বলেছিলেন। 2 তারিখ থেকে টানা 3টের পর থেকে লকডাউন হবে। কটা পর্যন্ত থাকে? রাত্রি 11টা পর্যন্ত। এটা কতদিন এই লকডাউনটা থাকে? এই লকডাউনটা মোটামুটি বীরভূম যত তাড়াতাড়ি রিকভারি হবে তত তাড়াতাড়ি লকডাউন তুলে নেব। কালকে সারাদিন খোলা, কাল পরশু 2 দিনই খোলা। এবার যে অসুবিধা হচ্ছিলো, এইসব অসুবিধা হচ্ছিলো, ছোটোখাটো দোকানদারদের অসুবিধা, সেটা 3টে পর্যন্ত করলে ঠিক হবে না? 3টের পর মানুষ আর মার্কেটে বেরোয় না, কোনো প্রবলেম হবে না। শুনলেন আপনার নিদান। এই অনুব্রত মণ্ডল কিন্তু বাংলার রাজনীতিতে একটা কৌতুক অভিনেতার জায়গা নিয়ে নিয়েছেন। আমরা গোপাল ভাঁড়কে কেউ দেখিনি, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মের কাছে যখন আমরা গল্পটা বলতে পারবো তখন কিন্তু অনুব্রত মণ্ডলকে আমরা কোট করতে পারবো। এই কথা বলছি কেন জানেন? এই অনুব্রত মণ্ডল বাংলার ডিকশনারিতে, বাংলার গণতন্ত্রে এমন কিছু শব্দবন্ধ উপহার দিয়েছেন, চড়াম চড়াম, গুড় বাতাসা, শুটিয়ে লাল, নানান ধরনের শব্দবন্ধ দিয়েছেন, এবং দিয়ে বুঝিয়ে দিয়েছেন আসলে বাংলায় যে গণতন্ত্র নেই সেটা তার শব্দবন্ধতে ব্যবহার। উন্নয়ন শব্দটা সম্বন্ধে যে কোনো মানুষ শুনলে ঘুম থেকে উঠে পড়বে, মানে আঁতকে ওঠে, সেরকম একটা পরিবেশ তৈরি করেছেন এই অনুব্রত মণ্ডল। এই অনুব্রত মণ্ডল কিন্তু মাঝে মাঝে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের স্বরূপটা চিনিয়ে দেয়। আমরা কেন বলছি জানেন তো? যে ওই চড়াম চড়াম কথাটা যখন বলে তখন বেত্রাঘাত, বিরোধীদের বেত্রাঘাতের শব্দবন্ধ কিন্তু আমাদের কানে আসে। সেই অনুব্রত মণ্ডল সাম্প্রতিককালে একটি স্পষ্ট কথা বলেছেন, অনেক স্পষ্ট কথা তিনি বলেন। একটি বলেছেন পঞ্চায়েতে বসে সব টাকা কামাচ্ছে, অনুষ্ঠান করছো না কেন? অর্থাৎ পঞ্চায়েতে বসে পঞ্চায়েত সদস্যগুলো সব চোর ডাকাত, এটা সরাসরি অনুব্রত মণ্ডল অন এয়ার ক্যামেরার সামনে বলছেন। আমাদের ভালো লেগেছে, অন্তত অনুব্রত মণ্ডলের মুখ থেকে সরাসরি কথাটা বেরিয়েছে। আমরা জানি না মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কোনো মানে যারা মুখপত্রতত্র হয়েছেন, ওই কুণাল ঘোষ কিংবা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কোনোদিন বলবেন কিনা যে ওটা অনুব্রত মণ্ডলের মাথায় অক্সিজেন বেশি গিয়েছিল বলে বোধহয় এটা বলেছেন। আমরা জানি না সেটা সত্যি কোনোদিন বলবেন কিনা, কিন্তু আমাদের খালি মনে হয়েছে কি জানেন তো, আমাদের মনে হচ্ছে অনুব্রত মণ্ডল ঠিকই বলেছেন, আসল কথাটা বলে দিয়েছেন। পঞ্চায়েতে বসে সব টাকা কামায়। কি বলেছেন শুনুন, আসুন নিজের কানে শুনুন। স্বর্ণ সিংকে কি প্রোগ্রাম পাঠানো হয় না? তুমি সবাই করতে পারেনি।
কেন না না তোমার ব্লক প্রেসিডেন্টে আজকে সবাই প্রোগ্রাম করতে পারবে না কেন? আর যারা পঞ্চায়েতে বসে আছে কেমন টাকাটা কামাইছে, আমার স্বর্ণ সিংকে কি প্রোগ্রাম পাঠানো হয় না? তাহলে তুমি কেন না না তোমার ব্লক প্রেসিডেন্টে আজকে সবাই প্রোগ্রাম করতে পারবে না কেন? আর যারা পঞ্চায়েতে বসে আছে কেমন টাকাটা কামাইছে। অনুব্রত মণ্ডল স্বীকার করে নিলেন, স্পষ্ট স্বীকার করে নিলেন যে পঞ্চায়েতে কামাইয়ের জায়গা। স্বীকার তো করলেন, কিন্তু কোন বাংলায় দাঁড়িয়ে স্বীকার করলেন সেটা এবার আপনাদের নিয়ে যাব। সুন্দরবন অঞ্চল, সেখানে না খেতে পেয়ে মানুষ অম্ফনের সময় জানেন লন্ডভন্ড হয়ে গেছে, বাড়ি ঘর দৌড় ভেঙে চৌচির হয়ে গেছে। 20,000 টাকা সব দোতলা তিনতলা এসি করা পঞ্চায়েত সদস্য পরিবার আত্মীয় স্বজন তারা টাকাটা লুট করে নিয়েছেন। শাসক দলের মামাটি মানুষের নেতারা টাকা লুট করে নিয়েছেন। গরিব মানুষ সেখানে কিন্তু এখনো খেতে পায় না। খেতে পায় না বলে সেই সুন্দরবন অঞ্চলের একটি জায়গার নাম আপনাদের বলি, 10 নং চরঘেরি লাহিড়িপুর নামরাঙা মণ্ডল। আবার বলছি 10 নং চরঘেরি লাহিড়িপুর নামরাঙা মণ্ডলের সেখানকার গরিব মানুষরা জীবনকে বিপন্ন করে সেই জলাশয়ের মধ্য দিয়ে গিয়ে কাঁকড়া এবং মাছ ধরতে গেছেন। তার কারণ কি? তাদের দিনের শেষে পরিবারের মুখে কিছু অন্ন জোগাবেন বলে। তাদের হাতে টাকা পয়সা নেই। এই গরিব মানুষগুলো কিভাবে বেঁচে আছেন সুন্দরবন অঞ্চলে? এমনই একজন মানুষ ওইভাবে কাঁকড়া ধরতে গিয়ে মাছ ধরতে গিয়ে বেঘরে প্রাণটা সম্প্রতি হারালেন। তার মুন্ডুটা ছেদ করে নিয়ে, মুন্ডুটা কেটে নিয়ে খেয়ে নিয়ে বাঘ চলে গেছে, শুধু নিথর দেহটা পড়েছিল। প্রতিবেশীরা যখন আত্মীয় স্বজনরা যখন খুঁজে পাচ্ছে না তাকে, শেষ পর্যন্ত তারা আবিষ্কার করে জঙ্গলের ধারে খালের ওপারে পড়ে রয়েছে তার নিথর দেহ। মাথাটা নেই, সেই দেহটা নিয়ে চলে গেছে, দেহর মাথাটা নিয়ে চলে গেছে বাঘ। ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা গরিব মানুষ, ভাবুন তো সেই পরিবারকে তো উচিত সরকারের পক্ষ থেকে সমস্ত কিছু দেওয়া, যে মানুষটাকে খেতে দিতে পারিনি, অন্তত 10 লক্ষ টাকা। সরকারের সমস্ত বিজ্ঞাপন, মামাটি মানুষের মুখ্যমন্ত্রীর হাসি মুখের বিজ্ঞাপনগুলোই লুটোপুটি খাওয়ার অনুপ্রাণিত সংবাদপত্রে বন্ধ করে এই পরিবারগুলোর হাতে যদি টাকাটা দেওয়া যেত, এই পরিবারগুলোকে জীবন বিপন্ন হতে হতো, এই মানুষটিকে বেঘরে প্রাণ হারাতে হতো। আজকে আসুন বাংলার বার্তার দর্শকদের আমরা সেই নির্মম দৃশ্যটা দেখাবো, যেখানে দাঁড়িয়ে তার প্রতিবেশীরা ওই জঙ্গলের মধ্যে দিয়ে একটা নৌকোর মতো এতে ভেলায় চেপে তারা গেছেন তার দেহটাকে উদ্ধার করতে, এবং সেই দেহটাকে উদ্ধার করে নিয়ে আসছেন। এবং দেহ উদ্ধার করতে গিয়ে তাদেরও বাঘের ভয় আছে। তারা সবাইকে বলছে চিৎকার করো, চিৎকার করো, সব রে করে চিৎকার করছে। তার মধ্যে একটা কাপড়ের মধ্যে মুন্ডহীন দেহটাকে তুলে নিয়ে আসছে। এইভাবে বাঙালি বেঁচে আছে সুন্দরবনে। আর সেই সময় দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের মুখে শুনছি কামাই হচ্ছে পঞ্চায়েতে, কামাই। দেখুন সুন্দরবনের সেই নির্মম দৃশ্য। এই দৃশ্যর পাশাপাশি ওই দক্ষিণ 24 পরগনার গরিব মানুষগুলো, যাদের কাছে 20,000টা সরকারি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি এক ভদ্রলোকের নামে এসছে, একটি গরিব মানুষের নামে এসছে, সেই মানুষটির কাছে 20,000 টাকা চেয়েছে পঞ্চায়েত। সে অন্তত অন ক্যামেরা সরাসরি অভিযোগ করছেন একজন মানুষের সম্বন্ধে। মানে ভাবতে কষ্ট হচ্ছে, শিউরে উঠতে হচ্ছে। মহিলারা অভিযোগ জানাচ্ছে যে আমরা কিছু পাইনি, পঞ্চায়েতের সামনে গিয়ে ভিড় করে রয়েছে। সে দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে আমাদের কাছে এসছে। না, আমি ফোনের টাকা আমরা পাই না। আমার ঘরও ভেঙে গেছে, আমাদের অনেক ক্ষতি হয়েছে। আমার ঘর গিয়েছে, গোলও গিয়েছে। আমি এখনো যে আমার ঘর এসছে, আমি গিয়েছি মেলায়, ও গিয়ে আমাকে ধরেছে, বলছে আমার টাকা 20,000 টাকা দিতে হবে। আমি বলছি কেন? বলছে তোর ঘর এসছে, ঘর দেবো, 20,000 টাকা দিতে হবে। কে বলছে? এ তো দেখলেন গ্রামের কাহিনী। কলকাতার মানুষ, শহর মফস্বলের মানুষ, করোনা আক্রান্ত মানুষ কিংবা সাধারণ অসুস্থ মানুষ, তারা কেমন আছে এই বাংলায়? বারবার তাদের কথা বলছি। অনুপ্রাণিত সংবাদপত্র এই সময় কিংবা বর্তমান পত্রিকা তাদের কথা বলবে না, এগিয়ে বাংলার ধুয়ো তুলবে, চেষ্টা করবেন মুখ্যমন্ত্রীকে 2021-এর বৈতরণী পার হতে, যদি তিনি পারবেন না কিন্তু তাও চেষ্টা তারা করবে। অনুপ্রাণিত বর্তমান পত্রিকা এবং লুটোপুটি খাওয়া এই সময় পত্রিকা চেষ্টা করে যাবে। কিন্তু সেই সময় দাঁড়িয়ে বাঙালি যে ভালো নেই সেটা বারবার বলার বোঝানোর চেষ্টা করছি প্রমাণ দিয়ে। এক দর্শক আমাদের কাছে, আমরা ভদ্রকে চিনি না কিন্তু ভদ্রলোক আমাদের কাছে পাঠিয়েছেন একটি ভিডিও, যেখানে এক
এক ভদ্রলোক বলছেন, ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলছেন তার ভাইজিকে নিয়ে, তিনি 14 বছরের তলায় 12 বছরের ভাইজিকে নিয়ে একটার পর একটা বাঘাযতীন, কেপিসি, বিআরডব্লিউএস, আইডিস হসপিটাল, একটার পর একটা হসপিটাল ঘুরে বিমুখ হচ্ছেন। হসপিটাল তার চিকিৎসা করাচ্ছে না। যন্ত্রণাবিদ্ধ সেই মানুষটি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কি বলছেন সেটা আপনাদের শোনাবো। এবং বলছেন যে স্বাস্থ্য সাথী কার্ডটা মাননীয় কেন দিচ্ছেন, তাহলে স্বাস্থ্য, যদি আমি কোনো হসপিটালে ভর্তি না করতে পারি তাহলে স্বাস্থ্যসাথী কার্ডটা দিয়েছেন কেন? এবং প্রশ্নটা করছেন স্বাস্থ্যসাথী কার্ডটা কি শেষ পর্যন্ত তাহলে চায়ের দোকানে দেখাবো, কিংবা আলুওলা, পটলওলা, কিংবা আনাজের দোকানে স্বাস্থ্যসাথী কার্ডটা দেখাবো? আসুন, বাংলার বার্তার পাঠানো, দর্শকের পাঠানো একটি ভিডিও, ছোট্ট একটি ভিডিও দেখে নিন। সকাল থেকে বিভিন্ন হাসপাতালে ঘুরলাম, কেপিসি হাসপাতাল গেলাম, আইডিস গেলাম, বিআরডব্লিউএস গেলাম, বাঘাযতীন স্টেট জেনারেল গেলাম, সব জায়গায় হাসপাতালে গেলাম, কোথাও গিয়ে ভর্তি করানো গেল না। আমার ছোট ভাইজি 11 বছর বয়স, তার ইউরিন ইনফেকশন হয়েছে। ইউরিন ইনফেকশনের জন্য তাকে নিয়ে বিভিন্ন হাসপাতালে ঘোরার পরে কোথাও ভর্তি করা গেল না। কেন ভর্তি করা গেল না? অদ্ভুত যুক্তি, সুন্দর যুক্তি। আমাদের পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা এমন হয়েছে, তাদের যুক্তি দিল কি, যেহেতু 14 বছর বয়স হয়নি, 14 বছর বয়স হয়নি বলে কেপিসি হাসপাতালে তাকে ভর্তি নিল না। কেন? এখন নাকি পেডিয়াট্রিক ওয়ার্ডে নাকি চিকিৎসা হচ্ছে না। তার মানে রাজ্য সরকার এটাই বলছে যে এখন যেহেতু কোভিড চলছে, কোভিড চলার জন্য কোনো বাচ্চারা কেউ অসুস্থ হতে পারে না, বা বাচ্চারা যদি কেউ অসুস্থ হয় তাদের চিকিৎসা করানো যাবে না। কেপিসি হাসপাতাল এই বলে ফিরিয়ে দিল। অথচ আমরা কিন্তু প্রত্যেক দিন টিভিতে শুনি বা বিভিন্ন মিডিয়ার মধ্যে দিয়ে আমরা শুনতে পারি, রাজ্য সরকার থেকে ঘোষণা করা হচ্ছে, রাজ্য স্বাস্থ্যমন্ত্রী যিনি আছেন বা যিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন তিনি ঘোষণা করছেন, প্রত্যেক দিনই বলতে গেলে শুনতে পাই, প্রত্যেকটা হাসপাতালকে উনি ইনস্ট্রাকশন দিচ্ছেন, প্রত্যেকটা যেখানে স্বাস্থ্য পরীক্ষা করা হয় সেই সমস্ত জায়গায় উনি ইনস্ট্রাকশন দিচ্ছেন, বা প্রত্যেকটা হাসপাতালকে উনি ইনস্ট্রাকশন দিচ্ছেন যাতে কোনো রুগীকে না ফেরানো হয়। কি অদ্ভুত ব্যাপার! তার জন্য উনি স্বাস্থ্যসাথী করে দিচ্ছেন, যাতে আমরা সাধারণ মানুষরা যাতে সেই স্বাস্থ্যসাথীর ফেসিলিটিটা নিতে পারে, বিমার ফেসিলিটি নিতে পারে, সেই জন্য উনি বিমা করে দিচ্ছেন। তা যদি কোনো হাসপাতালে ভর্তিই না নেয়, তা যদি কোনো চিকিৎসা যদি না করার ব্যবস্থা থাকে, তাহলে স্বাস্থ্যসাথীটা কোথায় করবো? চায়ের দোকানে গিয়ে দেখাবো স্বাস্থ্যসাথীর কার্ডটা? স্বাস্থ্যসাথীর কার্ডটা কোথায় দেখাবো? চায়ের দোকানে গিয়ে দেখাবো না বাজারে আনাজওয়ালা, পটলওয়ালা, আলুওয়ালার কাছে গিয়ে দেখাবো? কি জন্য স্বাস্থ্যসাথীর কার্ডটা তাহলে কি জন্য হচ্ছে? চিকিৎসা ব্যবস্থাই নেই। এ তো দেখলেন বাংলার স্বাস্থ্য ব্যবস্থা, বাংলার পরিবহন ব্যবস্থা। আমরা বারবার বলি, বাংলার পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে পূর্ব মেদিনীপুরে পাঠিয়ে রেখে দিয়ে এন্টায়ার পরিবহন ব্যবস্থার নবান্ন থেকে মাননীয় চালাচ্ছেন, এবং চালাতে গিয়ে শেষ পর্যন্ত বাস ভাড়া, অটো ভাড়া, ট্যাক্সি ভাড়া সব বেড়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি আপনারা বলুন তো? সরকারের দিক থেকে কোনো রকম প্রতিবাদ? সরকার প্রথম দিকে বলেছিলেন, ডিক্লেয়ার করেছেন, পরিবহন মন্ত্রীকে দিয়ে ডিক্লেয়ার করেছেন কোনো বাস ভাড়া বাড়বে না, কিন্তু আদতে সব বাস ভাড়া বেড়ে গেছে। 8 টাকার বদলে 10 টাকা, 10 টাকার বদলে 15 টাকা বিভিন্ন বাসগুলোতে ভাড়া নিচ্ছে। অটো ভাড়া বেড়ে গেছে, উপায় নেই, অটো ড্রাইভারদের উপায় নেই, চালাতে পারবে না। দিনের পর দিন তারা লকডাউনে বসছিল, আমি তাদের দাবিটাকে উপেক্ষা করি না, কিন্তু পাশাপাশি গরিব মানুষ, যে মানুষের আয় নেই, সে মানুষ অটো ভাড়া বেশি করে দেবে বলুন তো? এখানেই তো আমরা বলেছিলাম প্রত্যেক বাস, অটো, ট্যাক্সি ড্রাইভারকে মাননীয়ার এই হাসি মুখের রাখি পূর্ণিমা কিংবা ঈদের বিজ্ঞাপন না দিয়ে সবাইকে যদি 10,000 টাকা করে ভর্তুকি সমস্ত অটো ড্রাইভার, টোটো ড্রাইভারকে, বা গরিব মানুষ, বিভিন্ন স্তরের গরিব মানুষকে যদি দেওয়া হতো, অসুবিধাটা কী হতো? প্রাইভেট টিউটার থেকে শুরু করে দোকান কর্মচারী, হকার, প্যারা টিচার, পার্ট টাইম টিচাররা মাইনে পাচ্ছে না, সেই মানুষগুলোকে যদি টাকাটা দেওয়া হতো কী অসুবিধা হতো? কিছুদিন খেলা মেলা উৎসবে টাকাটা নয় বন্ধ রাখতেন, কোনো এক বিশেষ জনের শ্রীবৃদ্ধি, আর্থিক শ্রীবৃদ্ধি করার জন্য নীল সাদা রংটা নয় 2 বছরের জন্য বন্ধ করার ঘোষণাটা করতে পারতেন তো। কিংবা ধরুন বিভিন্ন ক্লাবগুলোকে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েছেন, 13 কোটি টাকা লকডাউনের মধ্যে দিয়েছেন, সেটা বন্ধ রাখতে পারতেন তো। দিয়ে তো অটো ড্রাইভার, টোটো ড্রাইভারদের যদি সাবসিডিটা দিতেন, তাহলে গরিব মানুষগুলো বাঁচত। আজকে আমরা বারবার বলছি, শুভেন্দু অধিকারী পরিবহন মন্ত্রীকে, তাকে আড়ালে রেখে পরিবহন দফতরটা চালাচ্ছেন নবান্ন থেকে মাননীয় নিচে, এবং চালাতে গিয়ে দুর্দশা পাচ্ছে আমার আপনার। এবং সরকার মুখে কিন্তু বলছে না, সরকার বলছে ভাড়া তো বাড়েনি, অথচ ভাড়া বেড়ে গেছে। সরকার বলছে 20 জন, প্রথমে বলছিল বাসে 20 জন যাবে, তারপরে দেখলেন সরকার ঘোষণা করলো যে সমস্ত সিটে মানুষ বসে যাবে। এখন বাদুর ছোলা হয়ে বাসে যাচ্ছেন, আর ওই লকডাউন নিয়ে দিনের পর দিন রসিকতা হচ্ছে, নাটক হচ্ছে। লকডাউন পাল্টে যাচ্ছে, দিন পাল্টে যাচ্ছে, তাতে কি সংক্রমণ কমবে? সংক্রমণ যেখানে কমানোর জায়গা, সেগুলোকে রোখা দরকার ছিল।
পরিবহনে কোনো বাসে যেতে কোনো মানুষ পাশাপাশি দাঁড়িয়ে না যেতে পারে তার ব্যবস্থা তো করা উচিত ছিল, সেটা সরকার করলো না। অটো ট্যাক্সি ভাড়া সমস্ত বেড়ে গেল। সরকার আছে, কোনো গভর্নেন্স আছে, কোনো সরকারকে দেখছেন একবার কোনো কথা বলতে? ইলেকট্রিকের বিল 3টে মাস মকুব করতে বলেছিল, করেছে সরকার। WBSEDCL রাজ্য বিদ্যুৎ পর্ষদ বিল মকুব করার কথা বলেছিলাম, করেছে সেটা? কিচ্ছু করেনি। অটো ভাড়া কিভাবে বেড়ে গেছে আমরা বারবার সেই কথাগুলো আপনাদের বলেছিলাম। আসুন, বাংলা বার্তা একজন প্রিয় দর্শক তিনি পাঠিয়েছেন আরেকজন দর্শকের কথা ক্যামেরাবন্দি করে, সেটা শুনুন নিজের কানে। বাংলা ব্যাপার নেই, বাসে বলুন, অটোতে বলুন, কোনো কিছুতে না গাড়ি ভাড়া, বাস ভাড়া কোনো রেগুলেশন নেই। অটোওয়ালা যা খুশি ভাড়া নিচ্ছে, যা খুশি। আমি তো একদম ডাইরেক্টলি বলছি, আমি রুট মেনশন করে বলছি, গড়িয়া বারুইপুর রুট মেনশন করে বলছি, অটোওয়ালারা যা খুশি ভাড়া নিচ্ছে, যা খুশি। তারা বলছে কি করবো, আমরা 3 মাস ঘরে বসেছিলাম ওই জন্য ভাড়া নিচ্ছি। এরকম যে ভাড়াটাকে 12 টাকা ছিল, 15 টাকা ছিল, সেই ভাড়াটা 25 টাকা 30 টাকা যে যা ভাড়া পাচ্ছে চাইছে। কোনো প্রশাসনের কোনো হেলদোল নেই, কোনো হেলদোল নেই প্রশাসনের। একটা কেউ কোনো স্টেটমেন্ট দিচ্ছে এই নিয়ে বলুন, কেউ কোনো স্টেটমেন্ট দিচ্ছে না। বাস ভাড়া যা খুশি হচ্ছিল, কোনো স্টেটমেন্ট নেই রাজ্য সরকারের। কোনো শুধু মুখে বলে যাচ্ছে, শুধু খবরে দেখাচ্ছে, টিভিতে দেখাচ্ছে, মুখে বলে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি কাজের কাজ কিছু হচ্ছে না। সাধারণ মানুষ তাহলে কি করবে? গরিব হয়ে জন্মানোটা কি অপরাধ? গরিব হয়ে জন্মানোটা কি অপরাধ? একটা বলুন, একটা স্টেপ নিয়েছেন বলুন। বলুন এই যে অটো ভাড়াগুলো এরকম বেশি নিচ্ছে, মানুষের পয়সা উপার্জন করতে কষ্ট হয় না? কষ্ট হয় না? শুনলেন অটো ভাড়ার কাহিনী। আমরা বাংলার বার্তার আজকে শেষ পর্বে, এই পর্বে আমরা শুধু একজন আমাদের প্রিয় দর্শক টেলিফোন করে জানিয়েছিলেন ইলেকট্রিকে কিভাবে পকেট মারা হচ্ছে। বলছেন 400 টাকা আমাদের শীতকালে ইলেকট্রিকের বিল আসতো, সেটাকে বাড়িয়ে করে দিয়েছিল 2200 টাকা। সেই 2200 টাকা নিয়ে আমি যখন মেল করলাম তখন তাড়াতাড়ি ওটাকে কমিয়ে 600 টাকা করানো। এবার তার পরের মাসে হঠাৎ বিল পাঠিয়ে দেওয়া হয়েছে 6000 টাকা। কি রসিকতা করছেন আপনি? CSC কে এখনো নিয়ন্ত্রণ করতে পারছেন না। গ্রাম বাংলায় যারা রাজ্য বিদ্যুৎ পর্ষদের ইলেকট্রিকের বিলগুলো 3 মাস অন্তর যাদের পাঠান, স্ল্যাবের রেটটা বাড়িয়ে দিয়েছেন, দিনের পর দিন তাদের পকেট কাটা হচ্ছে। গ্রাম বাংলার গরিব মানুষ, সে কুচবিহার হোক, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতার বিভিন্ন গরিব মানুষগুলোকে একটু বিদ্যুতের দাম কমানো যেত না? কিংবা ঝাড়গ্রামের ওই গরিব মানুষগুলোকে বিদ্যুতের দামটা কিছুটা কমিয়ে দেওয়া যেত না? 3 মাসের বিদ্যুতের মাসুলটাকে বন্ধ করে দেওয়ার জন্য যেত না? ওই রাখি পূর্ণিমার বড় বড় বিজ্ঞাপন সংবাদপত্রে না দিয়ে, ঈদের জন্য শুভেচ্ছার মাননীয়ার হাসি মুখের বিজ্ঞাপন না দিয়ে, বাংলার গরিব মানুষগুলোকে 3 মাসের জন্য ইলেকট্রিকের সাবসিডি দিয়ে তাদের একটু রিলিফ দেওয়া যেত না? করবে না সরকার। বিভিন্ন বেসরকারি স্কুলের মালিকদের সঙ্গে সরকারের কি সম্পর্ক? সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে এই সরকারের কি সম্পর্ক? সমস্ত প্রাইভেট হসপিটালের মালিকদের সঙ্গে সরকারের কি সম্পর্ক? বারবার বলছি বাংলা জানতে চাই। আমরা বাংলার বার্তা থেকে বলছি বাংলা জানতে চাই। বাংলা জানতে চাই বলতে বাংলার মানুষ জানতে চায়। বাংলার বার্তা দর্শক আপনারা সবাই জানতে চান, কিন্তু সরকার বোবাকানার সরকার। এই সরকার 2021-এ চলে যাবে বলে ভয় এখন প্রতিদিন হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে আপনাদের প্রলোভিত করছে, আপনাদের বিড়ম্বিত করছে এবং আপনাদের বিভ্রান্ত করছে। ঠিক সেই প্রেক্ষিতে আমরা বাংলার বার্তার একজন দর্শককে ধরেছিলাম, থাকতেন আগে দমদমে, তার দমদমে একটা ফ্ল্যাট আছে, তার কি অভিজ্ঞতা হচ্ছে, করুণ অভিজ্ঞতা হয়েছে ইলেকট্রিসিটি নিয়ে, আমাদের টেলিফোনে বললেন। আসুন শুনুন বাংলার বার্তায়। সন্ময়বাবু, আমি আপনাকে একটা ঘটনা বলতে চাইছি। সেটা হচ্ছে আমার দমদমে একটা ফ্ল্যাট আছে, আমি নিজে একদম CSC গ্রাহক। সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে গত মাসে আমার যে ইলেকট্রিক বিলটা আসছে সেটাতে আমি দেখলাম যে আমার টোটাল ইলেকট্রিক বিল এসছে 2200 টাকা। আমি CSC কে একটা পড়া ইমেল পাঠাই এবং ইমেলের রিপ্লাই করে যখন আমি অনলাইনে ট্রান্সফার দিলাম সেটা অটোমেটিক্যালি 450 হয়ে গেল। 450 আফটার সেন্ডিং দ্য ইমেল আমার ইলেকট্রিক বিল হঠাৎ করে যখন আমি ট্রানজাকশন করতে যাচ্ছি, মানে ইলেকট্রিক বিলে পে করতে যাচ্ছি অনলাইনে, ওটা হয়ে গেল 450 টাকা। মানে কত ছিল, কত হলো? 2200 ছিল, 2200 ছিল, 450 হলো। ওকে, তারপর And the next thing is, আমি এ মাসে আজকে আমার একটা বিল দেখলাম, আমার কাছে একটা মেসেজ এসেছে, মেসেজ দেখছি আমার ইলেকট্রিক বিল আজকে হয়েছে 4270 টাকা। আচ্ছা, আই এম ভেরি সরি, আমার বিলটা হয়েছে 6270 টাকা। আমাকে যে এসেছে তবে 6270
টাকা। আমি ডেফিনেটলি আমার মেয়ে করবো, কিন্তু আমার কথা হচ্ছে একটা স্পেসিফিক কোয়েশ্চেন আছে যে এইরকম ভাবে আমি হয় জানি, আমি পড়াশোনা জানি, আমি ইন্টারনেট ইউজ করতে জানি, আমার হাতে স্মার্টফোন আছে, কিন্তু যে লোকটা হাতে স্মার্টফোন নেই তাদেরকে লুটি কি এই সিএসসিতে চলবে? এরকম ভাবে কি আমরা রেগুলার বেসিসে শোষিত হতে থাকবো এবং সরকার কোনোদিনও এই ব্যাপারে কোনো হেল্প করবে না? তোমাকে ভাই একটু থামাচ্ছি, সেটা হচ্ছে নর্মালি তোমার ইলেকট্রিক বিল কত আসে? নর্মাল আমার ইউজুয়ালি আছে, গরমকালে যদি হয় সেটা 1200 টাকা, শীতকাল হলে 400-500 টাকা। আর সেখানে এবারে এসছে 6200 সামথিং টাকা, 6270 টাকা। আর এর আগের বার এসেছিল 2200 টাকা, যেই তুমি মেল পাঠালে ওটা চেঞ্জ করে 400 করে দিয়েছিল, তাই তো? এক্স্যাক্টলি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। সিএসসি এইভাবেই লুটছে টাকা, প্রত্যেকের ঘর থেকে টাকা লুটছে। তুমি প্রতিবাদ করেছো তাই রেজাল্ট পেয়েছো, কিন্তু বেশিরভাগ মানুষ সেটা পারে না। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং সাচ ইনফরমেশন। থ্যাংক ইউ।